শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা। কাল প্রতীক বরাদ্দ, ভোটের মাঠে সরব প্রার্থী ও ভোটাররা। বিদ্রোহী প্রার্থীদের দল থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা আওয়ামী লীগের। আগামী কার্যনির্বাহী কমিটির সবাই এদেরকে চূড়ান্ত বহিষ্কার করার ব্যাপারে সিদ্ধান্ত হবে। ফল অনুকূলে নিতে অপচেষ্টা চালাচ্ছে সরকার, অভিযোগ বিএনপির। বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ কলুষিত করছে দলটি, বলছে আওয়ামী লীগ। যতদিন যাচ্ছে আওয়ামী লীগ ভীত হয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা সৃষ্টি করছেন। দৈনিক যে কথাবার্তা তারা বলছে, তারা নির্বাচনের পরিবেশকে একটি কলুষিত করতে চায়, নির্বাচন পরিবেশকে বাধাগ্রস্ত করার জন্য এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন এবং আমি সাইফুল রুদ্র। এবারে অন্যান্য শীর্ষ সংবাদ। এবারে অন্যান্য শীর্ষ সংবাদের আপনাদেরকে জানিয়ে দিচ্ছি দর্শক, শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা। চূড়ান্ত প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে আগামীকাল। এদিকে 30 ডিসেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে পৌরসভাগুলোতে জমে উঠেছে প্রচারণা। সকাল থেকে নির্বাচনী গণসংযোগে নেমে পড়েছেন প্রার্থীরা। তবে সুখ দুঃখে পাশে থাকবেন এমন এবং এলাকার উন্নয়ন করবেন এমন প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। ব্যুরো প্রতিবেদক এবং পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। প্রার্থী দলীয় অথবা স্বতন্ত্র সকলেই সমান, সকলেই একই রকমভাবে আমাদের কাছ থেকে ব্যবস্থাপনা পাবে বা সহযোগিতা পাবে। কোনো ব্যাপারে আমাদের কাছে এই নির্বাচন সংক্রান্ত অসুবিধা এটা আমাদেরকে বলেন বা সে ব্যাপারে আমাদের কোনো সহযোগিতা চান, তাহলে সেটা আমাদের কাছ থেকে পাবেন। পৌরসভা নির্বাচনে যেসব প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার না করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন, তাদের দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। রাতে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। দলীয়ভাবে একজন করে প্রার্থীকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় সিদ্ধান্তের বাইরে অনেকেরই মনোনয়ন সাবমিট করেছিল স্বতন্ত্র হিসাবে। আমরা নির্দেশ দিয়েছিলাম নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থিতা পদ প্রত্যাহার করতে। দলের সিদ্ধান্তের বাইরে যে সমস্ত দলীয় ব্যক্তি তারা স্বতন্ত্র হিসাবে মনোনয়ন জমা দিয়েছিলেন বা প্রার্থী হিসাবে এখনও আছেন, তাদের সকলকেই দল থেকে সাময়িক বহিষ্কার করা হলো। এবং আগামী কার্যনির্বাহী কমিটির সবাই, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সবাই এদেরকে চূড়ান্ত বহিষ্কার করার ব্যাপারে সিদ্ধান্ত হবে। যারা আওয়ামী লীগের আদর্শে বিশ্বাসী, দলীয় নেতৃত্বের প্রতি আস্থাশীল, তাদেরকে অবশ্যই শৃঙ্খলার মধ্যে চলতে হবে। যে কোনো উপায়ে পৌর নির্বাচনে জয় নিশ্চিত করতে ক্ষমতাসীনরা মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতারা। তারা বলছেন এই নির্বাচনে বিএনপির পক্ষে গণজোয়ার দেখে সরকার ভীত হয়ে পড়েছে। সকালে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারা। সুষ্ঠু নির্বাচন হলে অবশ্যই বাংলাদেশের মানুষ ধানের শীষকে ভোট দেবে। যতদিন যাচ্ছে আওয়ামী লীগ ভীত হয়ে বিভিন্ন জায়গায় আমাদেরকে বাধা সৃষ্টি করছেন। এমনকি মিটিং তো আমরা করতে পারি না, পথসভা করতে পারি না। একজনের বাড়িতে উঠানে বসে আলোচনা করছেন, সেইখানেও সন্ত্রাসীরা গিয়ে গুলি এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে সেই মিটিং ভেঙে দিয়েছে। সরকারি দলের সন্ত্রাসীরা জনমনের ভীতি সৃষ্টির যে তাণ্ডব চালাচ্ছে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে বরং উল্টো বিরোধী দলের নেতাকর্মীদেরকে ধাওয়া করা হচ্ছে। জোর করে নিজেদের প্রার্থীদের বিজয়ী ঘোষণা করতে প্রয়োজনে তারা মানুষকে বলি দিয়ে রক্তোল্লাসে মেতে উঠতে পারে, এমন প্রবণতা এখন দেখা যাচ্ছে। পৌর নির্বাচনের পরিবেশ কলুষিত ও অস্থিতিশীল করতে চায় বিএনপি। একই সঙ্গে নির্বাচন যেন সুষ্ঠুভাবে না হয় সেই পায়তারা করছে দলটি, এমন অভিযোগ করেছেন আওয়ামী লীগ নেতারা। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় বক্তব্য রাখেন তারা। এ সময় বিজয় দিবস উপলক্ষে 14 এবং 17 ডিসেম্বর আওয়ামী লীগের আলোচনা সভা এবং 16 ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিজয় র্যালির কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপি এই পৌর নির্বাচনে অংশগ্রহণ করার পরেও আমরা
মনে হয় না তারা শেষ পর্যন্ত নির্বাচনে কতটুকু থাকতে মনে হয় না। এই নির্বাচনে অংশগ্রহণ করার মধ্য দিয়ে তাদের নেতৃবৃন্দের কথাবার্তা, দৈনিক যে কথাবার্তা বলে, দৈনিক যে কথাবার্তা তারা বলছে, তারা নির্বাচনের পরিবেশকে একটি কলুষিত করতে চায়, নির্বাচন পরিবেশকে বাধাগ্রস্ত থাকার জন্য এই সমস্ত বিভিন্ন কথাবার্তা বলছে। সুষ্ঠু নির্বাচন পরিবেশকে তারা নষ্ট করতে চায়। কাজেই এই ব্যাপারেও আমরা প্রত্যেকে সজাগ থাকব এবং আমরা আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশে, আমি আবারও বলবো, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বিপক্ষের শক্তি কোনো থাকবে না। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশে রাজনীতিতে, বিরোধী দল সরকারি দল সবাই থাকবে এবং আমরা আমাদের ওই বীর বিক্রমদের নেতৃত্বেই আমরা এগিয়ে যাব। নির্বাচনের পরিবেশ ঘোলাটে করার জন্য ষড়যন্ত্র শুরু করেছে। আগেই নির্বাচনটা যেন সুষ্ঠু না হয় তার জন্য এখন থেকে তারা পায়তারা শুরু করছে। আর আমাদের উচিত হবে এই নির্বাচন সুষ্ঠু অবাধ করতে হবে। আমার ভোট আমি দেব, যাকে খুশি তাকে দেব, জননেত্রীর স্লোগানকে আমরা অর্থবহ করতে চাই। দেখছেন রাত 11টার সময়। নেট মানে চোখ খুলে পাখিটার মুখ, আর বেশি ইন্টারনেটে পুরো দিন সেই সুখ। নেট মানে সেলফি যখন তখন, ও ও ও বেশি বেশি ইন্টারনেট, বেশি বেশি হ্যাপিনেস। নেট মানে ওয়েটিং, স্কোর ব্রাউজিং, আর বেশি বেশি নেটে পুরো ম্যাচ ওয়াচিং। আর বেশি বেশি ইন্টারনেট মানে এয়ারটেল ইন্টারনেট। দেশের সেরা ইন্টারনেট প্যাকের জন্য ডায়াল *121 *999#। এয়ারটেল, দ্য স্মার্টফোন নেটওয়ার্ক। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের প্রশংসা করেছেন বিশ্বব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে দেখা করে তিনি কথা বলেন। বাংলাদেশের 6.5% প্রবৃদ্ধি অর্জনকে তিনি বড় সাফল্য বলে অভিহিত করেন। বাংলাদেশে গ্রামীণ অর্থনীতিকে গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে সময় শেখ হাসিনা বলেন, গ্রামীণ মানুষের উন্নয়ন নিশ্চিত না করলে দেশের উন্নয়ন সম্ভব হবে না। এর আগে সকালে ভারতের ত্রিপুরা রাজ্যের গভর্নর তথাগত রায় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। বৈঠককালে ভারতের সঙ্গে অভিন্ন নদীর পানি বন্টন প্রসঙ্গে গভর্নর বলেন, বাংলাদেশের পানির অধিকার ভারত কখনো অস্বীকার করে না। পানি বন্টনের বিষয়টি দ্রুতই সমাধান হবে বলে মনে করেন তিনি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকার বিদায়ী ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন। সন্ধ্যা 6টায় বেগম খালেদা জিয়ার গুলশানের বাসায় যান রবার্ট গিবসন। সন্ধ্যা 7টা পর্যন্ত 1 ঘণ্টা তারা বৈঠক করেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ ও রিয়াজ রহমান উপস্থিত ছিলেন। সাক্ষাতে বেগম জিয়া ঢাকায় হাইকমিশনার হিসেবে গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য রবার্ট গিবসনকে ধন্যবাদ জানান। রাত 11টার সময় আরো থাকছে। নানা আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে বিজয় উৎসব। গান, নাচ ও নাটিকা সহ আনন্দ আয়োজনে অংশ নিলেন সব বয়সী মানুষ। আন্তর্জাতিক সন্ত্রাসবাদ মোকাবেলায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র দপ্তরের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন। দুপুরে রাজধানীর স্কাটনের বীজ মিলনায়তনে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক বিষয়ক এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। যুক্তরাষ্ট্র বাংলাদেশকে একটি উন্নত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চায় বলেও জানান শ্যানন। এ সময় পররাষ্ট্র সচিব শহীদুল হক বলেন, অর্থনৈতিক ও ভৌগোলিক কারণে বাংলাদেশ সে অঞ্চলের জন্য ব্যাপক গুরুত্ব বহন করে। বিস্তারিত এহসান জুয়েলের রিপোর্টে। বিশ্বব্যাপী আন্তর্জাতিক সন্ত্রাসবাদ এখন বড় হুমকি। অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা সামাল দেওয়ার পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশকে মোকাবেলা করতে হচ্ছে আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীকে। বিশেষ করে 2 বিদেশি হত্যার আগে পরে পশ্চিমা বেশ কটি রাষ্ট্র নিজ দেশের নাগরিকদের বাংলাদেশের সতর্ক চলাচলের ব্যাপারে দেয়া নোটিশ এখনো বহাল রেখেছে। নতুন নতুন ঘটনায় আইএসের নামে আসছে কথিত বিবৃতি। এই অবস্থায় বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক বিষয়ক আলোচনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তা জানালেন, এ ধরনের হুমকি মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার কথা। Your efforts to counter violent extremism and fight terrorism, we are committed to helping Bangladesh
আমাদের উভয় দেশই এই হুমকির মুখে একইভাবে অরক্ষিত, কিন্তু এটিকে পরাজিত করতে আমরা একত্রে দৃঢ় প্রতিজ্ঞ। আমি সিনেটর কেনেডির আরও একটি উদ্ধৃতি দিয়ে বলতে চাই, এই যুদ্ধে আমরা সকলে বাংলাদেশি, সকলে আমেরিকান এবং আমরা সকলে মানবিকতার বৃহত্তর জোটে জোটবদ্ধ। এছাড়া জলবায়ু পরিবর্তন, অর্থনৈতিক অগ্রগতি সহ বিভিন্ন কারণে এই অঞ্চলে বাংলাদেশের অবস্থানের ভূয়সী প্রশংসা করেন তিনি। এটি এমন একটি দেশ যেটির কথা পুরো পৃথিবী মনোযোগ দিয়ে শোনে, তা হোক শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন অথবা সন্ত্রাস বিরোধী বিষয়ে। আর বাংলাদেশিরা এই বিশ্বের সবচেয়ে সহিষ্ণু, উচ্চাকাঙ্ক্ষী এবং উদ্যোগী মানুষের মধ্যে অন্যতম। অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। বাংলাদেশের প্রতিটি মানুষ রাজনৈতিক সচেতন, আমাদের অর্থনৈতিক অর্জন ঈর্ষণীয়, ভৌগোলিক অবস্থানের কারণেও বাংলাদেশ গুরুত্ব বহন করে। আলোচনায় গণতন্ত্রের প্রতি বাংলাদেশের প্রতিশ্রুতিকে পুনর্নিশ্চিত করতে আসন্ন পৌরসভা নির্বাচনকে সুযোগ হিসেবে নেয়ার আহ্বান জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের তৃতীয় সর্বোচ্চ কর্মকর্তা শ্যানন। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। 1971 সালে নির্মম হত্যাযজ্ঞের শিকার শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। রায়ের বাজার বৌদ্ধভূমি ও মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আয়োজকরা জানান, আলবদর নেতার ফাঁসি কার্যকর হওয়ার কারণে এবার ভিন্ন মাত্রা পাবে বুদ্ধিজীবী দিবসের আনুষ্ঠানিকতা। মুজাহিদ শুভর রিপোর্ট। মহান মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মাত্র দুদিন আগে রাজাকার আলবদর বাহিনীর নির্মমতার স্মৃতি বহন করে রাজধানীর রায়ের বাজারের এই বৌদ্ধভূমি। শহীদ বুদ্ধিজীবী দিবসের প্রথম প্রহরে দেশবাসী বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে জাতির মেধাবী সন্তানদের। আর ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সব ধরনের প্রস্তুতি। শীর্ষ যুদ্ধাপরাধীদের গলা ফাঁসি দিয়ে তাদের রায় কার্যকরী করেছে আজকের এই বুদ্ধিজীবী দিবস অত্যন্ত তাৎপর্যপূর্ণ। নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ দেখে নাই, তারা যুদ্ধাপরাধীদের ফাঁসি দেখেছে। রাত 12টা 1 মিনিটে মোমবাতি প্রজ্বলনের পাশাপাশি এবারও থাকছে স্বাধীনতার ইতিহাস নিয়ে আলোকচিত্র প্রদর্শনী। আর এজন্য সন্ধ্যার পর থেকেই জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। সোমবার সকালে জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানাতে রাজধানীর মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিস্তম্ভেও নেওয়া হয়েছে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা। র্যাব রয়েছে এবং পিজিআর ইতিমধ্যে টেকপোস্ট করেছে এবং পাশাপাশি আপনার এসএসএফও এখানে তারা ডিপ্লয়মেন্ট হয়েছে। তো এখন থেকে ভেন্যু ফুল সিকিউর, আর এখন এই মুহূর্তে ফুল রেডি ফর দ্য প্রোগ্রাম। বাঙালি বীরের জাতি বলেই ছিনিয়ে এনেছে স্বাধীনতার সূর্য, অর্জন করেছে লাল সবুজের বিজয় পতাকা। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে স্মৃতিস্তম্ভকে ঘিরে ইতিমধ্যে ভিড় করতে শুরু করেছে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। এদিকে বুদ্ধিজীবী হত্যার নীল নকশাকারীদের রক্ত বীজ এখনো বাংলাদেশে সক্রিয় আছে মন্তব্য করে তাদের ষড়যন্ত্র রুখতে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। একটা সাংঘাতিক পরিকল্পিত বিষয় ছিল যে এই দেশকে মেধাশূন্য করা। যুদ্ধাপরাধী ছিল তারা, অনেকে হয়তো জীবিত নয়, কিন্তু এই ধারাটা কিন্তু মরে নাই। এখন আবার নতুন প্রজন্ম নতুন করে নতুন যুদ্ধ অপরাধে সৃষ্টি হচ্ছে। তারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না। আমাদের সংগ্রাম স্বাধীনতার চেতনা যেন আমরা ভুলে না যাই। রাত 11টার সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা, কাল প্রতীক বরাদ্দ। বিদ্রোহী প্রার্থীদের দল থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা আওয়ামী লীগের। পৌর নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সরকার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে অভিযোগ বিএনপির। বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ কলুষিত করছে দলটি, বলছে আওয়ামী লীগ। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। হত্যাকারীদের রক্তবীজ এখনো এই দেশে সক্রিয়, বললেন সৈয়দ আশরাফ। 1 জানুয়ারি শুক্রবার হওয়ায় এবারের বই উৎসব হবে 2রা জানুয়ারি, জানালেন শিক্ষামন্ত্রী। কোনো শিক্ষার্থী বঞ্চিত হবে না বলে আশ্বাস। এবং বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে বরিশাল বুলস। শিরোপার লড়াইয়ে মাশরাফির কুমিল্লার মুখোমুখি হবে মাহমুদুল্লাহ দল।
আগামী বছরের 1 জানুয়ারি শুক্রবার হওয়ায় 2রা জানুয়ারি দেশের সব বিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন বই দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। রাতে রাজধানীর যাত্রাবাড়ি এলাকার কয়েকটি ছাপাখানা পরিদর্শন শেষে এই কথা বলেন শিক্ষামন্ত্রী। এ সময় গণমাধ্যম কর্মীদের শিক্ষামন্ত্রী আরও জানান, গত কয়েক বছরের মতো এবারও নির্দিষ্ট সময়ের মধ্যে শিক্ষার্থীদের হাতে পৌঁছে যাবে বই। ছাপাখানার কাজে সন্তুষ্টি প্রকাশ করে তিনি আরও বলেন, শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। আমরা 1 তারিখে বই দেব না, কারণ 1 তারিখ শুক্রবার বন্ধ। তাই প্রথম কার্য দিবসে অর্থাৎ শনিবারে 2 তারিখে আমরা দিব। ইতিমধ্যে 60% বই স্কুলে চলে গেছে, আর এই বই আমরা খুব বেশি সময় লাগলে 10 দিনের মধ্যে এমন স্কুল বাকি থাকবে না যেখানে পৌঁছাবে না। প্রত্যেকটা স্কুলে সব শ্রেণীর বই পৌঁছে যাবে, এতে কোনো বিলম্ব হবে না। রাত 11টার সময় আরো থাকছে। নকল ওষুধ তৈরির সাথে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2 ডাক্তার সহ 5 জন আটক, মামলা দায়ের। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে টেনশন নয়। দিনাজপুরের জয়ানন্দ ইস্কন মন্দিরে হামলার ঘটনার গ্রেফতার মুসাব্বিরের 10 দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া গ্রেফতারকৃত অপর আসামি শরীফুলের বাবা সহ 5 জনকে 2 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে। দুপুরে জেএমবি সদস্য মুসাব্বিরকে আদালতে হাজির করে 10 দিন রিমান্ড আবেদন করে গোয়েন্দা পুলিশ। শুনানি শেষে আদালত রিমান্ড আবেদন মঞ্জুর করেন। এদিকে বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন রংপুরের বিভাগীয় কমিশনার। এ সময় ঘটনার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি। বেশ কয়েকটি বিষয় উদ্ঘাটিত হয়েছে এবং সেটি পত্রপত্রিকাতে এসেছে। এই ধরনের যাতে কোনো ঘটনা না ঘটে সেই জন্য দিনাজপুরের প্রশাসন সহ আমাদের প্রশাসন তৎপর আছে। এই এলাকার মানুষকে অভিনন্দন জানাই এবং এর মাধ্যমে আমাদের দেশের মানুষ উদ্বুদ্ধ হবে এবং সাহসী পদক্ষেপ নিয়ে সাহসী ভূমিকা পালন করে এই ধরনের জঙ্গিদেরকে তারা মোকাবিলা করবে। গত বৃহস্পতিবার মন্দিরে কীর্তন চলার সময় দুর্বৃত্তদের বোমা হামলা ও গুলিতে 2 জন গুলিবিদ্ধ হন। এর আগে 4 ডিসেম্বর কান্তজিও মন্দিরের রাসমেলায় দুর্বৃত্তদের হামলা এবং ধর্মযাজক হত্যা চেষ্টার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মধ্যে। লালমনিরহাটে ধর্মযাজক সহ কয়েকজন প্রচারককে হত্যার হুমকির ঘটনায় খ্রিস্টান পল্লীতে আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনার পর আগামী 25 ডিসেম্বর বড়দিন উদযাপনের জন্য প্রশাসনের কাছে যথাযথ নিরাপত্তার দাবি জানান তারা। এছাড়া ধর্মীয় উপাসনালয়গুলোকে নজরদারির আওতায় আনারও দাবি জানান খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ। তবে ধর্মযাজকদের উপর হুমকির বিষয়ে ক্যামেরার সামনে কোনো কথা বলতে রাজি হয়নি পুলিশ। গতকাল বিকেলে লালমনিরহাট শহরের মিশন মোড়ে অবস্থিত চার্চ অব গডের যাজক শ্রী তপন বর্মন সহ কয়েকজনকে চিঠি পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। পাশাপাশি চিঠিতে দিনাজপুরের কান্তজিও মন্দিরে বোমা হামলার দায়ও স্বীকার করা হয়। এই ঘটনায় শনিবার রাতেই যাজক তপন বর্মন নিরাপত্তা চেয়ে সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। বর্তমান পরিস্থিতিতে আমাদের লালমনিরহাট ঈশ্বরের মণ্ডলী আমরা খুব নিরাপত্তাহীনতায় আছি। দিনাজপুরে যে ঘটনাগুলো হয়ে গেছে তথা সারা বাংলাদেশেই, এটার জন্য আমরা উদ্বিগ্ন। আমাদের সামনে বড়দিন, নতুন বছর এবং আমাদের রবিবার করিয়া চার্জিল হয়। আমরা সরকারের কাছে অনুরোধ করি যে আমাদেরকে নিরাপত্তা দেব এবং আমরা এই ধর্মটা সুন্দরভাবে অনুষ্ঠানগুলো পালন করতে পারি। নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 2 ডাক্তার সহ 5 জনকে আটক করেছে পুলিশ। দুপুরে উত্তর কাট্টলির একটি ওষুধ তৈরির কারখানা থেকে তাদেরকে আটক করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাহাড়তলী এলাকার একটি কারখানায় অভিযান চালানো হয়। এ সময় নকল ওষুধ তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সিটি কর্পোরেশনের আঞ্চলিক মেডিকেল অফিসার ডাক্তার HM নজিরুল হক এবং তার স্ত্রী ডাক্তার জান্নাতুল মাওয়া সহ 5 জনকে আটক করা হয়। পরে কারখানায় তল্লাশি চালিয়ে বেশ কিছু নকল ওষুধ জব্দ করে পুলিশ। এ সময় ওষুধ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উৎপাদনের জন্য আমাদের ড্রাগ লাইসেন্সের প্রয়োজন হয়। সেই উৎপাদনের লাইসেন্সটা আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর থেকে তারা নেওয়া হয়নি, যার কারণে এই কোম্পানিটা ভুয়া ফুলে পরিচিত হয়েছে। লেক্সিকন ফার্মাসিউটিক্যাল নামক ওষুধ কারখানার 3 জন ডাইরেক্টর পরিচয়ধারী 3 জন সহ আরও 2 জনকে আটক করি এবং ওই কারখানা থেকেই ভেজাল ওষুধের বিপুল পরিমাণ র মেটেরিয়ালস উদ্ধার করি। তারা অবৈধভাবে সেখানে এই যে মানুষের জীবন রক্ষাকারী ওষুধ তৈরির নাম দিয়ে এটা মানুষের জীবনের হুমকির মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায় এই ধরনের ওষুধ তৈরি করতেছিল।
এবং এই দীক্ষিতের বিরুদ্ধে আমরা বিশেষ ক্ষমতা আইনে মামলা নিচ্ছি এবং ওষুধ প্রশাসনের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ধর্ষণের পর বিষ পান করিয়ে হত্যার অভিযোগে মাদারীপুরের কিশোরী হ্যাপি আক্তারের মরদেহ কবর থেকে তুলে পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। হ্যাপির মা মুক্তা বেগমের করা একটি রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। গত 13 আগস্ট মাদারীপুর সদরের মোস্তফাপুর উচ্চ বিদ্যালয়ের 8ম শ্রেণীর ছাত্রী হ্যাপি ও সুমাইয়া স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবার পর আর খোঁজ পাওয়া যায়নি। পরে বিকেলে মাদারীপুর হাসপাতালে তাদের লাশ পাওয়া যায়। হাসপাতালের চিকিৎসকরা বিষপানে হত্যার কথা বললেও পরিবারের অভিযোগ ধর্ষণের পর বিষপান করিয়ে হ্যাপিকে হত্যা করা হয়। তবে লাশের ময়নাতদন্তে ধর্ষণের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান চিকিৎসক। এর প্রেক্ষিতে পুনরায় ময়নাতদন্তের নির্দেশনা চেয়ে রোববার হাইকোর্টে আবেদন করেন হ্যাপির পরিবার। দুইজন মহিলা যারা তাকে সুরতাল প্রস্তুত করবার জন্য তাকে সাহায্য করেছিল, তারা দুইজন সুমাইয়া হ্যাপি আক্তারের মাকে জানান যে হ্যাপি আক্তারকে ধর্ষণ করা হয়েছিল। ডিসিজডের মা চাচ্ছেন পুনরায় ময়নাতদন্ত করা হোক। আমাদের সাবমিশনকে কনসিডার করে তিনি আজকে আদেশ দিয়েছেন যাতে হ্যাপি আক্তারের লাশকে পুনরায় উঠিয়ে ময়নাতদন্ত করা হয়। ফেসবুক খুলে দিলেও এবার সামাজিক যোগাযোগের মাধ্যম স্কাইপ, টুইটার আর ইমো বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। রোববার রাতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি দেশের সব মোবাইল অপারেটর ও টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানকে পাঠানো এক চিঠিতে দ্রুত এবং এসব সামাজিক যোগাযোগের মাধ্যম বন্ধ করার নির্দেশ দেয়। চিঠি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বিটিআরসির একটি সূত্র। আর মাত্র দুদিনের অপেক্ষা, এরপরই মহান বিজয়ের আনন্দে মেতে উঠবে পুরো জাতি। বিজয় উৎসবের আনন্দ আরও রাঙিয়ে তুলতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসব 2015। কি নিয়ে এই আনন্দ আয়োজনে? গান, নাচ, কবিতা, আবৃত্তি ও নাটিকা সহ নানান আয়োজনে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ মেতেছে বিজয় উৎসবে। যোগ দিয়েছেন দেশের সেরা সাংস্কৃতিক ব্যক্তিত্বরাও। এই আয়োজন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। বাঙালির সবচেয়ে বড় অর্জন মহান স্বাধীনতা। স্বাধীনতার চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে চলছে সম্মিলিত সাংস্কৃতিক জোট আয়োজিত বিজয় উৎসব। মহান মুক্তিযুদ্ধ নিয়ে আয়োজিত এই আনন্দ উৎসবে শিশুদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। অনেক ভাইরা যুদ্ধ করেছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য যুদ্ধ করেছে, নিজের প্রাণ দিয়ে এই বাংলাদেশ বানিয়েছে। এই হলো বিজয়। গান, নাচ, কবিতা আবৃত্তি ও নাটিকা সহ নানান আয়োজনে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষ মেতেছে বিজয় উৎসবে। এদিকে বিজয়ের চেতনা ব্যাপকভাবে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সরকারের পৃষ্ঠপোষকতায় মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র নির্মাণের উপর গুরুত্ব আরোপ করেন সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচ্চিত্র এবং নাটক যত বেশি টেলিভিশনে যাবে তত বেশি আমাদের নতুন প্রজন্ম জানতে পারবে। শুধু শহীদ মিনারে নয়, বিজয়ের এই উৎসব চলছে দেশ জুড়ে। যত দিন যাচ্ছে ততই বাড়ছে এর ব্যাপকতা। বিজয় দিবসে আমাদের সংকল্প হোক যে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা সকল জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িকতা আমরা বাংলাদেশ থেকে দূর করব। সারা দেশে প্রায় 3000-এরও বেশি সাংস্কৃতিক কর্মী বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছেন আমাদের শ্রেষ্ঠ অর্জন মহান স্বাধীনতার চেতনা। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। শিশুরা সাজাবে নতুন পৃথিবী, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীতে শুরু হয়েছে 3 দিনব্যাপী তৃতীয় আন্তর্জাতিক অ্যানিমেশন কার্টুন উৎসব বাংলাদেশ 2015। রোববার সন্ধ্যায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে এই উৎসবটির উদ্বোধন করা হয়। 3 দিনব্যাপী এই উৎসবে স্থান পেয়েছে বাংলাদেশে নির্মিত 18টি কার্টুন সহ মোট 180টি অ্যানিমেশন কার্টুন। উৎসবটিতে প্রদর্শিত হবে মিনা, ওয়াল্ট ডিজনি, ফ্রোজেন এবং দ্য বার্ডস এর মতো বিশ্বখ্যাত অনেক কার্টুন। এ উৎসবে ভালো কিছু অ্যানিমেশন কার্টুন প্রদর্শনের মাধ্যমে আনন্দ পাওয়ার পাশাপাশি শিশুদের সুস্থ মানসিক বিকাশ ঘটবে বলে মনে করেন শিশু সাহিত্যিক আলী ইমাম।
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের পালকি সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন সংগঠনের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের কারণে সাজ্জাদুর রহমানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া সহ দলের আরও 7 জনের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। এছাড়াও সাজ্জাদুর রহমানের ছেলে লুৎফুর রহমান সুইটের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত করার কেন্দ্রীয় নির্দেশনার কথাও জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতা সহ যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ। সাজ্জাদুর রহমান সাজ্জাদ সাহেবের ছেলে বাংলাদেশ আওয়ামী নবীন লীগ নামে যে একটা দোকান খুলেছেন, এই দোকান কোনো অ্যাপ্রুভাল নেই দলনেত্রী শেখ হাসিনা বা বাংলাদেশ আওয়ামী লীগের থেকে, এবং এই সংগঠনটি সজীবদের জয়কে উপদেষ্টা করেছেন, সজীবদের জয় সেটা জানেন না, জানিয়েছেন সেই ইমেলে। এবং যেহেতু উনি জানেন না, যেহেতু এতে অর্থ সংগ্রহ করা হচ্ছে বিভিন্ন দেশে এবং বিদেশে, সেটাকে বিবেচনা করেই এই নির্দেশটা দেওয়ার জন্য আমি আদিষ্টিত হয়েছি। পাকিস্তানে একটি কাপড়ের মার্কেটে বোমা বিস্ফোরণে নিহত হয়েছেন কমপক্ষে 20 জন, এছাড়াও আহত হয়েছেন অর্ধশতাধিক। রোববার দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় কুররাম এজেন্সির পারাচিনা এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে 15 জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ, যদিও নিহতের সংখ্যা 18 জন বলে জানিয়েছে খাইবার পাখতুনখোয়ার গভর্নর সর্দার মেহতাব আব্বাসি। এদিকে নিরাপত্তার কর্মকর্তার বরাত দিয়ে ডন নিউজ জানায়, হামলায় টাইম বোমা ব্যবহার করে বিস্ফোরণ ঘটানো হয়েছে। এখন পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও ঘটনাস্থল থেকে সন্দেহভাজন 2 জনকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী, পাকিস্তান তেহরিক ইনসাফ নেতা ইমরান খান সহ আরও অনেকে। বিপিএল এর খবর। বিপিএল এর দ্বিতীয় ও শেষ কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল বুলস। টস জিতে আগে ব্যাট করে 9 উইকেটে 160 রান করে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে সাব্বির ও শাহরিয়ার নাফিসের দায়িত্বশীল ব্যাটিংয়ে 3 বল হাতে রেখে জয় নিশ্চিত করে বরিশাল বুলস। বিগ ব্যাশে অংশ নিতে অস্ট্রেলিয়া যাওয়ায় ক্রিস গেইলকে ছাড়াই এই ম্যাচে মাঠে নামে বরিশাল। টস জিতে ব্যাট করতে নেমে রংপুরের হয়ে বেশ ভালো শুরু করেন 2 ওপেনার রাসেল আল মামুন ও সিমন্স। দুজন মিলে উদ্বোধনী জুটিতে 52 রান করলেও এরপর 20 রান করা মামুনকে বিদায় করা হয়। রংপুরের ব্যাটিং লাইনে প্রথম আঘাত হানেন লঙ্কান প্রসন্ন। কুপার ও আলামিনের শিকার হয়ে দ্রুত ফিরে যান সৌম্য ও সাকিব। তবে ক্যারিবিয়ান ল্যান্ডন সিমেন্সের 73 ও ড্যারেন সামির 23 রানে 9 উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 160 রানে থামে রংপুর। জবাবে ব্যাট করতে নেমে 10 রানে রনি ও প্রসন্নকে হারিয়ে বিপাকে পড়ে বরিশাল। তবে সাব্বিরের 79 ও শাহরিয়ার নাফিসের 44 রানের সুবাদে 5 উইকেট হারিয়ে ফাইনালের টিকিট পায় বরিশাল। রাত 11টার সময় পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। শেষ হলো পৌর নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা। কাল প্রতীক বরাদ্দ, বিদ্রোহী প্রার্থীদের দল থেকে সাময়িক বহিষ্কারের ঘোষণা আওয়ামী লীগের। পৌর নির্বাচনের ফলাফল নিজেদের পক্ষে নিতে সরকার সব ধরনের অপচেষ্টা চালাচ্ছে, অভিযোগ বিএনপির। বিভ্রান্তি ছড়িয়ে পরিবেশ কলুষিত করছে দলটি, বলছে আওয়ামী লীগ। শহীদ বুদ্ধিজীবীদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত গোটা জাতি। হত্যাকারীদের রক্ত বীজ এখনই দেশে সক্রিয়, বললেন সৈয়দ আশরাফ। 1 জানুয়ারি শুক্রবার হওয়ায় এবারের বই উৎসব হবে 2রা জানুয়ারি, জানালেন শিক্ষামন্ত্রী। কোনো শিক্ষার্থী বঞ্চিত হবে না বলে আশ্বাস। এবং বিপিএল এর দ্বিতীয় কোয়ালিফায়ারে রংপুর রাইডার্সকে 5 উইকেটে হারিয়ে ফাইনালে বরিশাল বুলস। শিরোপার লড়াইয়ে মাশরাফির কুমিল্লার মুখোমুখি হবে মাহমুদুল্লাহর দল। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।